ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প। সো চলুন শুরু করা যাক। নাহিদ শান্ত হও প্লিজ, পাগলামো করো না। যেভাবেই হোক বিয়েটা হয়েছে তো, সো এখন আমি অন্য কারো বউ। রশনির কথাটা শেষ হতে পারল না, তার আগেই নাহিদ চেঁচিয়ে উঠল, না রোশনি শুধু নাহিদের আর কারণ না। আচ্ছা রোশনি, তুমি বলো ওই লোকটা যা করেছে তা কি ঠিক? আজ তো আমাদের বিয়ের প্রথম সকাল হওয়ার কথা ছিল, কিন্তু ওই লোকটা সবকিছু নষ্ট করে দিল। কিন্তু রোশনি, তুমি চাইলে এখনো অনেক কিছু করতে পারো। আমি ডিভোর্স করাবো তোমাদের ডিভোর্স দিয়ে আমি বিয়ে করব। নাহিদ দেখো। রশনি হঠাৎ দেখলো দরজার সামনে যেন কে দাঁড়িয়ে আছে। ও সেখানে তাকিয়ে ইয়াশকে দেখে কেঁপে উঠল। ইয়াশের চোখ মুখ লাল হয়ে আছে, কিন্তু চোখে স্মিত শান্ত চাহনি যার তীব্রতা পর্যবেক্ষণ করার ক্ষমতা রশনি রাখে না। ইয়াশকে দেখে বোঝাই যাচ্ছে রাগে ওর হাত পা কাঁপছে। হঠাৎ রশনিকে শান্ত হয়ে যেতে দেখে রশনির দৃষ্টি অনুসরণ করে দরজার দিকে তাকালো। নাহিদ কিছু বলতে যাবে তার আগেই ইয়াশুকে পাশ কাটিয়ে রশনির হাত ধরে বলল, চলো আমাদের দেরি হয়ে যাচ্ছে। ইয়াশের এমন শান্ত চাহনি আর স্বাভাবিক আচরণে রশনির কলিজার পানি যেন শুকিয়ে যাচ্ছে। কারণ এটা যে বড় সড় কোনো ঝড়ের আগের শান্তিময় আবহাওয়া তা বুঝতে রশনির আর বাকি নেই। ইয়াশ রশনির হাত ধরে নিয়ে যাচ্ছিল, কিন্তু পেছন থেকে নাহিদ রশনির আরেকটা হাত ধরে ফেলে। কোথাও যাবে না ও। ইয়াশ নাহিদকে কিছু না বলে রশনির দিকে তাকায়। ইয়াশের এভাবে তাকানো দেখে রশনি ভয়ে নাহিদের হাতটা ছাড়িয়ে নিতে চায়, কিন্তু নাহিদ ঘাড় তাড়ার মতো তখনও অমনিভাবে রশনির হাতটা ধরে ঠায় দাঁড়িয়ে আছে। নাহিদ প্লিজ হাতটা ছাড়ো। না, কোথাও যাবে না তুমি। ইয়াশ আর সহ্য করতে পারল না, একটানে রশনিকে নিজের কাছে নিয়ে এসে পড়ল। হঠাৎ হাতে টান লাগায় রশনি ধূপ করে ইয়াশের বুকে গিয়ে পড়ে, আর হাতেও খুব ব্যথা পায়। খবরদার, আর বইয়ের গায়ে হাত দিলে হাতটা রাস্তা থাকবে না। মাইন্ড ইট। রশনির মুখে স্লাইড করতে করতে কথা বলল, তারপর রশনির হাত ধরে সেখান থেকে বেরিয়ে গেল। আর নাহিদ ওখানেই বসে ভাঙচুর শুরু করে দিল। ইয়াশ নিচে এসে রশনির মামা মামিকে ওদের তাড়া আছে বলে বেরিয়ে গেল। ওরা কিছু বলবে তার আগেই ইয়াশ হনহন করে বেরিয়ে পড়ল। এদের আবার কি হলো, এত তাড়াতাড়ি চলে এলো? কি জানি, কিন্তু উপর থেকে কিসের শব্দ আসছে, চলো তো দেখি গিয়ে। শাহিদ চৌধুরী কিছু একটা ভেবে বললেন, তুমি থাকো, আমি দেখে আসছি। আমিও আসি। যতটুকু বলা হয়েছে ততটুকু করো, বেশি বাড়াবাড়ি আমি পছন্দ করি না, ইউ নো দ্যাট। নাইমা বেগম আর কিছু বলতে পারলেন না, আর শাহিদ চৌধুরী ওপরে চলে গেলেন কি হচ্ছে তা দেখতে। ইয়াশি কখন থেকে এক ধানে ড্রাইভ করতেই আছে, রশনির দিকে একটু তাকাচ্ছেও না। রশনি কিছু বলার সাহস পাচ্ছে না, বারবার ইয়াশির দিকে তাকাচ্ছে, কিন্তু কিছু বলতেও ভয় পাচ্ছে না। আমাকে দেখার জন্য সারাটা জীবন পড়ে আছে, সো এখন এইভাবে না তাকালেও পারো। রশনি আর ওর দিকে না তাকিয়ে মাথা নিচু করে বসে রইল। কেন জানি মনটা খুব খারাপ লাগছে, কিন্তু কেন তা ওর জানা নেই। ইয়াশুকে ভুল বুঝলো তার জন্য, নাকি আগাম পরিস্থিতির ভিত্তিত্ব এটা? কিন্তু ইয়াশুকে ভুল বুঝলেও ওর তো খারাপ লাগার কথা নয়, আর সামনে কি হবে তা নিয়ে কেন ভয় পাবে সেটা ভাবাটাও বিদ্রূপ করা হবে। কারণ আজ পর্যন্ত যা যা হয়েছে নিশ্চয় সেগুলো থেকে খারাপ কিছু হতে পারে না। যাক, ওসব নিয়ে আর ভাবতে চায় না ও। ইয়াশ বলল, ইয়াশ বলল, অস্বস্তি বোধ করতে হবে না, আমি সবটাই শুনেছি। ইয়াশের কথায় রশনি অবাক হয়ে ওর দিকে তাকালো। মানে?
মানেটা খুবই পরিষ্কার। নাহিদা, তোমার পুরো কনভারসেশনটাই আমি শুনেছি। সো কি? ইয়াশ একটা টেডি স্মাইল দিয়ে বলল, তোমার রিপ্লাইগুলো আমার ভালো লেগেছে, স্পেশালি বিয়েটা। যেভাবেই হোক তুমি এখন আমার বউ। দেখুন আমি ইয়াশ রশনির কথা শেষ হওয়ার আগেই ওর হাতটা নিয়ে একটা চুমু খেয়ে তারপর সেটাকে নিজের বুকের সাথে মিশিয়ে রাখলো। ছাড়ুন আমার হাত। আহা, তুমি জানো চেষ্টা করে লাভ নেই, আমি ছাড়ছি না, তাই চুপচাপ বসো। এনার্জি ওয়েস্ট করো না, পরে কাজে লাগবে তো। ইয়াশের কথায় রশনির প্রচুর লজ্জা লাগছে। ছি, কি নির্লজ্জ লোক। নির্লজ্জ বললে যখন, তাহলে এখন নির্লজ্জের মতো কিছু করতেই হয়, তাই না? না প্লিজ। তো চুপ করে বসো। রশনি ভয়ে চুপ হয়ে গেল। সারা রাস্তায় একটাও কথা বলেনি। ইয়াশ বারবার আর চোখে দেখছিল, কিন্তু ও কিছু বলেনি। ফাইনালি 1 ঘন্টা পর ওরা এসে পৌঁছায় ইয়াসদের বাড়িতে। নামো। কি হলো, নামো। হাতটা ইয়াশ খেয়াল করলো ও রশনির হাতটা এখনো ওভাবেই ধরে বসে আছে, তাহলে ও যাবেই বা কি করে? ইয়াশ হাত ছেড়ে দেওয়াতে রশনি গাড়ি থেকে নামে। বেরোতেই ওর চোখ যেন আকাশে। এটা বাড়ি নাকি রাজপ্রাসাদ? অবশ্য রশনিদের বাড়িটাও অনেক সুন্দর, কিন্তু ইয়াশের বাড়িটা চোখ ধাঁধানো সুন্দর। বাড়ির বাহিরটা ব্ল্যাক মার্বেল স্টোন দ্বারা তৈরি। বাড়ির 2 সাইডে বাগান, যার মধ্যে বিভিন্ন ফুল শোভা পাচ্ছে। আর মাঝখানে বাড়ির ভেতরে যাওয়ার রাস্তাটা একদম চকচকে পরিষ্কার। আর বাড়ির পেছন সাইডটায় সুইমিং পুল। অসাধারণ ওয়ার্ডটা খুবই ছোট এই সৌন্দর্যটাকে ডেসক্রাইব করার জন্য। মনে হয় রশনি কখন থেকে যে হাঁ করে বাড়িটাকে দেখছে তাও নিজেরই খেয়াল নেই। এটা দেখে ইয়াশুকে ঝাঁকিয়ে বলল, এখানে দাঁড়িয়ে থাকবে? হ্যাঁ, ভিতরে যাবে না? এটা আপনার বাড়ি? কিন্তু এখন থেকে আমাদের। রশনি ভ্রুকুঁচকে ওর দিকে তাকালো। কেন, তোমার পছন্দ হয়নি? না, বাড়িটা খুবই সুন্দর। ইয়াশ মুচকি হেসে রশনির হাত ধরে বাড়ির ভেতরে প্রবেশ করার জন্য পা বাড়ালো। ইয়াশ বেল বাজানোর কিছুক্ষণ পরেই একজন এসে দরজাটা খুলে দিল। সম্ভবত এটা ওদের বাড়ির সার্ভেন্ট। ইয়াশকে দেখে যেন মনে হয় উনি খুব চমকে গেলেন। চোখ দুটো যেন এক্ষুনি বেরিয়ে আসবে। হঠাৎ কি হলো কে জানে, গলা ফাটিয়ে চিৎকার শুরু করলেন, আম্মা! রশনি তাড়াতাড়ি ওর 2 হাত কানে চেপে ধরলো। ও হেল, এইভাবে গলা ফালিয়ে চিৎকার করছো কেন? সে কিছু বলবে তার আগেই পেছন থেকে একজন ভদ্রমহিলার কণ্ঠ শুনতে পেল রশনি। আহা রিনু, এভাবে চেঁচাচ্ছিস কেন? আম্মা, ছোট সাহেব আসছেন। কথাটা শোনা মাত্র ভদ্রমহিলা ছুটে আসলেন আর ইয়াশকে ধরে আদর করতে লাগলেন, যেন হারিয়ে যাওয়া কোনো ছোট্ট বাচ্চা ফিরে পেয়েছেন। 2 দিন ধরে তোর কোনো খোঁজ খবর নেই, কোথায় ছিলিস? জানিস তো মা কত টেনশন করে তোর জন্য। এইসব দেখে রশনি মনে মনে বলল, মনে হয় এটা স্যারের মা, কিন্তু বাচ্চা, মানে লাইক সিরিয়াসলি এটা বাচ্চা, বুইরা বাচ্চা। হ্যাঁ, যাক, ভালো ভালো। একটু পর যখন জানতে পারবে বাচ্চা কি কি গুল খেলিয়ে আসছে, তখন আর এই আদর চুমু না, শুধু ঝাড়ু আর জুতা পরবো। কাম ডাউন মম, এই তো আমি তোমার সামনে আছি। আসলে কিছু কাজ পড়ে গিয়েছিল তো, তাই তুই আমাকে না জানিয়ে চলে গেলি। একটাবার কল করে দিলেও তো পারতি। আচ্ছা, আমার ভুল হয়ে গেছে। এই যে কান ধরছে, কখনো এমনটা হবে না। সরি, এবার তো শান্ত হও। রশনি মনে মনে বলল, শালা কত বড় মিথ্যুক, বলে কিনা কাজে গিয়েছিল। আরে আন্টি, আপনার পোলা কাজে না, আমার সর্বনাশ করতে গিয়েছিল। এবার অনিমা বেগমের চোখ গেল রশনির দিকে। এটা কে বাবাই? তোমার কোনো ফ্রেন্ড নাকি? কিন্তু তুমি তো কোনো মেয়েদের সাথে মেশো না, তাহলে? রশনি মনে মনে বলল, মেয়েদের সাথে মিশে না। আরে আপনি কি জানেন আপনার পোলা কত বড় লেভেল লুচু? শুধু লুচু না, লুচু প্রো। বলছি আগে বাড়ির সবাইকে ডাকো। বাড়ির সবাইকে ডাকবো কেন? আরে মেরি মা, সব বলবো, আগে সবাইকে ডাকো তো।
কিন্তু আচ্ছা দাঁড়াও। বলে ইয়াশ নিজেই সবাইকে ডেকে নিল। তারপর এক এক করে সবাইকে পরিচয় করিয়ে দিতে লাগলো। রশনি, আগে সবার আগে আমার আম্মুর সাথে পরিচয় করিয়ে দিই। ইনি হলেন মিসেস অনিমা আহমেদ চৌধুরী। এটা হলো রাফি আহমেদ চৌধুরী কাব্য, আমার ছোট ভাই। আর ইনি আমার ছোট ভাইয়ের ওয়াইফ নিশা আহমেদ চৌধুরী। আর ওর সাথে তো তোমার আগেও কথা হয়েছে, আমার ভাবির বোন নেহা। আর উনি মিস্টার ইয়ানফ আহমেদ চৌধুরী। কথাটা বলে ইয়াশ যেন কেমন একটা অস্বস্তি ফিল করছে। মনে হলো যে ওর বাবার পরিচয়টা ও দিতে চায়নি, কিন্তু বাধ্য হলো। মাঝবয়সী লম্বা সুঠামদেহী সুদর্শন লোকটাকে দেখে বোঝা যাচ্ছে না তার এত বয়স, কিন্তু ইয়াশের সাথে অনেকটা চেহারায় মিল পাওয়া যাচ্ছে, যার জন্য রশনির বুঝতে বাকি রইল না এটা ইয়াশের বাবা। কিন্তু ইয়াশ মিস্টার ইয়ানাফ বলল কেন? বাবাও তো বলতে পারতো। যাক, ওগুলো নিয়ে রশনির মাথা না ঘামালেও চলবে। রশনিকে দেখে নেহা ফিসফিসিয়ে নিশার কানে কানে বলল, আপু, আমি তোমাকে বলেছিলাম না ইয়াসের একটা গার্লফ্রেন্ড আছে, যার সাথে ইয়াস আমাকে ওর অফিসে পরিচয় করিয়ে দিয়েছিল। এটা ওই মেয়েটাই। মানে তুই ওই দিন সত্যি বলেছিলি? হ্যাঁ, কিন্তু তুমি তো আমার কথায় পাত্তাই দিলে না। কিন্তু একে এই বাসায় নিয়ে এসেছে কেন? আমি কি জানি। আচ্ছা দাঁড়া, আমাদের সবার পরিচয় তো করিয়ে দিলে, এবার ওর পরিচয়টাও তো দাও। হ্যাঁ, so everyone meet my wife রশনি আহমেদ চৌধুরী। ইয়াশের কথায় সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বাবাই, এটা কেমন ধরনের ফাজলামো? আর ইউ কিডিং উইথ আস? তোমাদের সত্যি মনে হয় আমি এমন সিরিয়াস একটা ব্যাপার নিয়ে মজা করছি? মানে কি এসবে? তুমি বিয়ে করেছো, তাও আবার আমাদের না জানিয়ে। তুমি জানো না আমাদের কত প্ল্যান ছিল তোমার বিয়ে নিয়ে? মম, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। তোমার কাছ থেকে কিন্তু আমরা এটা এক্সপেক্ট করিনি। বলেই অনিমা বেগম হনহনিয়ে নিজের রুমে চলে গেলেন। নেহা তো এসব শুনে আগেই কান্না করতে করতে চলে গেছে, তার পিছে পিছে নিশা। বাকি রইল রাফি আর ইয়াশের বাবা। ইয়াশ রাফির দিকে তাকালো, যা দেখে রাফিও বউ বউ করতে করতে নিশার পিছে ছুটল। ইয়াশের আগের থেকেই ভয় ছিল বিয়ের ব্যাপারে জানলে সবাই এমনটাই রিয়্যাক্ট করবে, স্পেশালি তার মম। আর তার বাবার থেকে এমনিতেও কিছু আশা করে না সে। তাই রশনিকে নিয়ে তার রুমের দিকে পা বাড়ালো। তখনই পেছন থেকে তার বাবা ডেকে উঠল। তার ডাকে দুইজন থেমে গেল। রশনি গিয়ে তাকালে সালাম করলো। সেও রশনিকে ভরপুর আশীর্বাদ দিয়ে দিল। সবসময় সুখে থেকো মা। রশনি মুচকি হাসলো। দেখ মা, কেউ তোকে মানুক বা নাই মানুক, আমার কিন্তু তোকে নিজের ছেলের বউ হিসেবে বেশ পছন্দ হয়েছে। তার কথায় রশনি শিওর হলো যে এটা ইয়াশের বাবা। চলো রশনি। আচ্ছা আঙ্কেল, তাহলে আমি আসি। ইয়াশের বাবাও হেসে সায় দিলেন। রশনি এতক্ষণে বুঝে গেছে যে ইয়াশ আর ওর বাবার মাঝে কোনো কারণে বনিবনাথ নেই। কিন্তু আর একটা জিনিসও রশনি লক্ষ্য করলো যে যখন ইয়াশের বাবা ওর মাথায় হাত রেখেছিল তখন ও একটা অন্যরকম প্রশান্তি অনুভব করছিল। ইয়াশের রুমটাও খুব সুন্দর, অনেক বড় আর গোছানো। রশনি রুমটায় চোখ বুলিয়ে দেখছিল, তখনই ওর চোখ যায় বেডের পাশের একটা দেয়ালে। দেয়ালটাতে একটা বড় কালো কাপড় টাঙানো। রশনির মনে কৌতূহল জাগলো কাপড়টা পেছনে কি আছে তা জানার। ও হাত দিয়ে কাপড়টা একটু সরাতেই যাচ্ছিল, তখন ইয়াশ এসে ওর হাতটা ধরে ফেললো। কি করছো রবি? না মানে এই জায়গাটা ঢাকা কেন? ইয়াশ রশনির হাতে চুমু খেয়ে বলল, সময় আসলে আমি তোমাকে জানাবো এটার পিছনে কি আছে, কিন্তু এর আগে তুমি এর ধারে কাছেও আসবে না। রশনি অবাক হয়ে ইয়াশের কথাগুলো শুনছিল। এটার পিছে এমন কি আছে যা ও এখন দেখতে পারবে না? রশনি আর বেশি কথা বাড়ালো না। রাতে রশনি ইয়াশের রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে আর ভাবছে এই 7-8টা মাসে কি হয়ে গেল আর এই ছোট জীবনটার সাথে। আসলে তার ভাগ্যটাই খারাপ, যাকে চাইলো তাকে পেল না, আর যে তাকে চায় তাকে সে মানতে পারছে না। প্রচুর ক্লান্ত লাগছে তার আর সে আর খেলতে পারছে না এই মানিয়ে নেওয়ার খেলাটা।
প্রথমে মা বাবা আর ওর ভালোবাসার মানুষগুলো চলে যাওয়ার পর মামাদের বাসায় থাকতে শুরু করলো। তারপর শুরু হয় মামির অত্যাচার। এরপর মামার মুখের দিকে তাকিয়ে নাহিদকে মেনে নেওয়া, আর এখন এই লোকটা। কিন্তু অবাক করে দেওয়া বিষয় হলো এটা যে এত কিছুর পরেও সে ইয়াশকে কিছু বলতে পারছে না বা রাগ দেখাতে পারছে না। রশনি চোখ বন্ধ করে এগুলো ভাবছিল, তখনই পেছন থেকে ইয়াশ এসে ওকে জড়িয়ে ধরে। রশনি বুঝতে পেরে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু বরাবরের মতোই ইয়াশের সাথে পেরে ওঠে না, তাই শান্ত হয়ে যায়। এখানে বসে কি ভাবছো সুইটার? আমাকে কি একটু একা থাকতে দেওয়া যায় না? দূর, বিয়ে কি একা থাকার জন্য করে নাকি? রশনি চুপ হয়ে গেল, কারণ ও জানে এখন ইয়াশের সাথে তর্ক করে লাভ নাই। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। রশনি ভ্রুকুচকে তাকালো। ওয়েট। বলেই ইয়াশ উঠে বাইরে চলে গেল। তারপর কিছুক্ষণ পর হাতে মিডিয়াম সাইজের একটা প্লাস্টিকের বালতি নিয়ে আসলো। এটা কি? বলছি ওয়েট। বলে ইয়াশ বালতিটা নিচে রেখে দিল আর বলল, দেখি তোমার হাত দুটো দাও তো। মানে? যা বলছি তাই করো। রশনি হাতটা বাড়িয়ে দেওয়ার সাথে সাথে ইয়াশ তা খপ করে ধরে ফেললো। তারপর হাতের মধ্যে সাবান ঘষতে শুরু করলো। আরে পাগল হয়ে গেলে নাকি? কি করছেন এসব? ইয়াশ কিছু না বলে ওর কাজ করেই যাচ্ছে। ইয়াশ এতটাই জোরে ঘষছে যে রশনির মনে হচ্ছে যেন ওর হাতের চামড়াগুলো কেউ টেনে তুলে ফেলছে। কি করছেন এসব? ছাড়ুন আমার হাত। রশনির কথায় পাত্তা না দিয়ে ইয়াশ ওর হাত দুটো নিয়ে ওই বালতিতে থাকা গরম পানিতে চুবিয়ে দিল। এবার রশনি চিৎকার না করে পারল না, ও প্রায় কেঁদেই দিয়েছে। অনেক আকুতি মিনতি করছে ইয়াশের কাছে যেন ওকে ছেড়ে দেয়, কিন্তু ইয়াশের ছাড়ার কোনো নামই নেই। ওকে দেখে মনে হচ্ছে যেন রশনির কথা কিছুই ওর কানে যাচ্ছে না। বেশ কিছুক্ষণ পর পানি রুম টেম্পারেচারে চলে আসায় ইয়াশ রশনিকে ছেড়ে দেয়। আর এখানে রশনি গরম পানির তাপমাত্রা সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়েছে। ইয়াশ রশনিকে কোলে তুলে নিয়ে বেডের দিকে পা বাড়ালো। তারপর ওকে শুইয়ে দিয়ে নিজে ওর পাশে এক হাতের ওপর মাথা রেখে শুয়ে রইল। এরপর রশনির চোখের কোণের পানিটা নিজের হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে মুছিয়ে দিল। কেন এমন কাজ করো বলো তো, যার জন্য তোমাকে কষ্ট দিতে হয়? সকালে রশনি পিটপিট করে চোখ খুলে দেখে ইয়াশ এখনও ওভাবেই বসে আছে মাথায় হাত দিয়ে, কিন্তু ওর চোখগুলো ফোলা, যেন খুব কেঁদেছে। স্যার কি কেঁদেছে? কিন্তু কেন? আর কাঁদলে কাঁদুক, রাক্ষস একটা আমার হাতের কি অবস্থা না করেছে। ওর হাতটা এখন দেখতে কেমন হবে তা ভেবেই আরও কাঁদো কাঁদো হয়ে পড়ল রশনি। ও একটা সিরিয়ালে দেখেছিল একটা মেয়ের হাত গরম পানিতে পড়ে যায়, যার ফলে হাতটা দেখতে খুব ভয়ঙ্কর হয়ে গিয়েছিল। একটু একটু করে হাতটা সামনে আনলো, তারপর চোখটা আস্তে আস্তে খুলে দেখে তার হাতটা কিছুই হয়নি, একটুও পড়েনি, শুধু একটু লাল হয়ে আছে, যা হয়তো পানি ঢাললেই ঠিক হয়ে যাবে। অবাক লাগলেও সাথে খুব খুশিও লাগছে যে ওর হাতটা একদম ঠিক আছে। রশনি হাতটা ঘুরিয়ে দেখছিল, তখনই ওর চোখ যায় পাশে থাকা ইয়াশের দিকে। ইয়াশ ওর দুই হাত মাথার নিচে রেখে রশনিকে দেখছে। রশনি কিছু জিজ্ঞেস করতে চেয়েও পারছে না। এটা বুঝতে পেরে ইয়াশ নিজেই রশনির কাছে এসে বলল, হাতটা পড়েনি কেন তাই ভাবছো তো? রশনি মাথা নিচু করে সম্মতি দিল। ইয়াশ এবার জোরে জোরে হেসে দিল। ইয়াশের হঠাৎ এমন হাসি দেখে রশনি অবাক হয়ে ওর দিকে তাকালো। ইয়াশ ওর হাসির কোনো মতে থামিয়ে বলল, দেখো তুমি যতটা রিয়াক্ট করেছো পানিটা ততটা গরম ছিল না। হ্যাঁ একটু গরম ছিল, কিন্তু তা তোমার জন্য সহনীয়। তাহলে তো কষ্ট হলো কেন আমার? লেট মি গিভ ইউ এক্সাম্পল। দেখো যখন কারো হাত অ্যাক্সিডেন্টলি কেটে যায় তখন কিন্তু সে ততটা ব্যথা অনুভব করে না যখন সে সেটা জানার বা বোঝার পর করে। সো তোমার ব্যাপারে তেমনটাই ঘটেছে। পানিটা ততটা গরম না হলেও পানিটা যে গরম সেটা ভেবেই তোমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। ওকে সব বুঝলাম, তাহলে এবার বলেন আপনি আমার সাথে এমনটা করলেনই বা কেন? আমার বউয়ের গায়ে অন্য একজন স্পর্শ করবে আর সেটাকে আমি ওভাবেই থাকতে দেবো নাকি? রশনি এবার বুঝলো ইয়াশ এমনটা কেন করেছে। এমন এক্সপ্রেশন দেওয়ার কিছু নেই। ইয়াশ আহমেদ যেখানে নিজের টিস্যু পেপার অন্য কাউকে ইউজ করতে দেয় না, সেখানে তুমি আমার বউ।
বলে ইয়াশ সেখান থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। রশনি এখনও হাঁ করে তাকিয়ে আছে। তখনই গেটে নক করার আওয়াজে রশনির ধ্যান ভাঙল। ও গিয়ে গেটটা খুলে দিল। গেট খুলে দেখলো অনিমা বেগম দাঁড়িয়ে আছেন। রশনি তাকে সালাম করে নিল। হ্যালো বন্ধুরা, আমাদের এই চ্যানেলের জন্য কিছু সংখ্যক ভয়েস আর্টিস্ট লাগবে। আগ্রহীরা নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। ও গিয়ে গেটটা খুলে দিল। গেট খুলে দেখলো অনিমা বেগম দাঁড়িয়ে আছেন। রশনি তাকে সালাম করে নিল। শোনো, বিয়েটা যেভাবেই হোক হয়েছে তো, তাই তুমি যে আমাদের বাড়ির বউ সেটা আমরা অস্বীকার করতে পারবো না। যাক, মেন পয়েন্টে আসি। নিচে আমাদের কিছু রিলেটিভস এসছে তোমাকে দেখতে, সো রেডি হয়ে নিচে আসো। রশনি মাথা নাড়িয়ে সম্মতি দিল। আর শোনো, আমাদের ফ্যামিলি 90s-এর ওই বিয়ের প্রথম দিন বউয়ের শাড়ি পরা নিয়ম ফলো করে না। সো ইউ ক্যান ওয়্যার হোয়াট এভার ইউ ওয়ান্ট। বলেই অনিমা বেগম চলে যাচ্ছিল, তখনই পেছন থেকে ইয়াশ এসে তাকে আটক দিল। অনিমা বেগম দাঁড়িয়ে গেলেন। আমার উপর এখনো রেগে আছো মম? অনিমা চৌধুরী যাত্রার সাথে রাগ করে না। আজ আমি তোমার কাছে জেসি হয়ে গেলাম। নিচে সবাই ওয়েট করছে, সো আমি আসছি। অনিমা বেগম গেট পর্যন্ত পৌঁছানোর আগে ইয়াশ গিয়ে তার সামনে ইনোসেন্ট ফেস করে দাঁড়িয়ে গেল। প্লিজ সরি। এমন প্রায় 100 বারের ওপর ইয়াশ সরি বলল ননস্টপ। এবার অনিমা বেগম ইয়াশের এমন কাণ্ড দেখে হেসেই দিল। হয়েছে, এবার সর। ইয়াশ গিয়ে তাকে জড়িয়ে ধরল। আগে বলো তুমি আমার উপর রেগে নি? অনিমা বেগম ইয়াশের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, মা কি কখনো নিজের বাচ্চার থেকে বেশিক্ষণ রাগ করে থাকতে পারে? ইয়াশ আর ওর মাকে দেখে রশনির মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওর খুবই কষ্ট হচ্ছে। আজ ওর মা বেঁচে থাকলে ওকেও এমনভাবে ভালোবাসতো। অনিমা বেগম বুঝতে পারলো রশনির মন খারাপ করেছে, তাই ও গিয়ে রশনিকে টেনে সামনে নিয়ে আসলো। তুমি এভাবে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? মন খারাপ বুঝি? নিশ্চয়ই নিজের মাকে মিস করছো, তাই না? একটা কাজ করো, মাকে কল দিয়ে কথা বলে নাও। রশনি তার ছেলের একটা হাসি দিয়ে বলল, কাকে কল করবো আন্টি? আমার যে মাই নেই, ছোট থাকতেই কার অ্যাক্সিডেন্টে মা বাবা মারা যান। সরি মা, আমি জানতাম না। ইটস ওকে আন্টি। আন্টি আন্টি কি বলছো? আজ থেকে আমাকে মা বলে ডাকবে। রশনি তাকে জড়িয়ে ধরে সম্মতি দিল। মা, জানো তো এখন আমার খুব আফসোস হচ্ছে, কেন যে বিয়েটা করতে গেলাম, তোমার আরেকজন ভাগিদার হয়ে গেল। অনিমা বেগম হেসে ইয়াশের কান টেনে দিলেন। ও, মেয়েটাই এমন, খুব সহজেই সবার মন জিতে নেয়। শুধু মন নয়, সব ব্যাপারেই জিতে যায়। কয়েকবার তো আমাকেও টেক্কা দিয়েছিল, জিতেও গিয়েছিল। আচ্ছা, তাই নাকি? কিন্তু অবশ্যই শেষে বিজয়টা আমি লাভ করি। তাই না মিস রশনি এনায়েত খান? রশনি বুঝতে পারলো ইয়াশ ওর কথার শেষ লাইন দ্বারা কি বুঝিয়েছে। রশনি কিছু বলল না, শুধু নিচের দিকে তাকিয়ে রইল। আচ্ছা, মেন পয়েন্টে আসি, যেটা বলতে এসেছিলাম। বলো। আমি তোমার আর রোশনির বিয়ের উপলক্ষে একটা পার্টি রাখতে চাই। পার্টি? আর সেটা কালকের মধ্যেই। কালকের মধ্যে মানে? মম, তুমি জানো আমার অফিসে কত কাজ থাকে, আমার পক্ষে পসিবল না কালকে পরশুর মধ্যে কোনো পার্টি অ্যাটেন্ড করা। ওহ প্লিজ, ইয়াশ আহমেদের জন্য পসিবল না এমন কিচ্ছু নেই। যাক, এর মাও এর ব্যাপারে একটু হলেও ইচ্ছা জানে। বাট মম, আমি কিছু শুনছি না। আর হ্যাঁ, আজ তোমরা শপিং এ যাচ্ছ। নাও, বাই। রশনি ইয়াশের পেছন দিয়ে এসে বলল, আপনার আম্মু তো দেখছি আপনার থেকেও 2 কদম এগিয়ে। রশনির কথায় ইয়াশ চোখ রাঙিয়ে ওর দিকে তাকালো। রশনিকে আর পায় কে? 1 সেকেন্ডেই ফুরুত। এদিকে নেহা নিজের রুমে বসে গান শুনছিল আর বারবার নাক মুছে টিস্যু ডাস্টবিনে ফেলছিল।
তখনই সেখানে নিশা আসে আর এসেই গানটা বন্ধ করে দেয়। কি হয়েছে তোর? কে মেরেছে যে এসব ছ্যাঁকাখুরি গান শুনছিস? আমার মনটা মরে গেছে আপি। মানে? আপি প্লিজ এমন বিহেভ করিস না, জানো তুই কিছুই জানিস না। আমার ইস্যু আমাকে না জানিয়ে কিভাবে বিয়ে করে ফেললো। এখন তো বাসার সকলেও তাদের মেনে নিল। দেখলি না কাল তাদের বিয়ের জন্য পার্টি রাখলো আন্টি। আরে কিচ্ছু হবে না, তোর ইয়াশ তোর কাছেই থাকবে। হি ইজ স্টিল ইয়ার্স। মানে? মানে দেখতে থাক আগে আগে হয় কি। তুই কি করবি আপি? এবার তুই আমার গেম দেখবি। এই আগে তুই তোর এই কান্না থামা, জাস্ট অসহ্য লাগছে। নেহা তাড়াতাড়ি চোখের পানি মুছে নিল। তারপর নিশা ওকে ওর পুরো প্ল্যানটা বলল। প্ল্যানটা শুনে খুশি হয়ে নেহা গিয়ে নিশাকে জড়িয়ে ধরলো। তুই সত্যি আমার ইয়াশকে আমার কাছে ফিরিয়ে দিবি? হ্যাঁ দিব, এবার ছাড় আমাকে। নেহা নিশাকে ছেড়ে দিয়ে আয়নার কাছে চলে গেল ওর মেকআপ ঠিক করতে, যেটা কান্না করার কারণে নষ্ট হয়েছিল। নিশা নেহাকে একবার দেখে নিল, তারপর তাচ্ছিলের একটা হাসি দিয়ে বলল, আহারে আমার বেচারি ভোলা ভালা বোনটা ভাবছে আমি ওকে ওর ইস্যু না টিস্যু ফিরিয়ে দেওয়ার জন্য এত কিছু করব। তুই তো আর জানিস না যে এগুলো আমি শুধু এই বাড়ির সম্পত্তি হাসিল করার জন্য করছি। বিকজ ইয়াশের সাথে বিয়ে হলে এই বাড়ির পুরো সম্পত্তি তুই পাবি, আর তারপরে তোর থেকে সেটা কিভাবে ছিনিয়ে নিতে হয় সেটা আমার খুব ভালোভাবেই জানা আছে। এগুলো ভেবে নিশা বাঁকা হেসে সেখান থেকে চলে গেল। বিকালে রশনি আর ইয়াশ শপিং করতে বেরিয়েছে। রশনিরও অনেক জিনিসপত্র লাগবে, কজ ইয়াশ ওকে তুলে নিয়ে এনে বিয়ে করেছে, তাই ওর বাড়ি থেকে কোনো জামা কাপড় আনা হয়নি। আর ইয়াশ ওই বাড়ির কিছুই রশনিকে আনতেও দিবে না। এদিকে রশনির মেজাজ প্রচুর খারাপ হয়ে আছে, কারণ শপিং মলের এমন কোনো মেয়ে নেই যে ইয়াশের দিকে না তাকিয়ে আছে। ওর রাগ কেন করছে তা ওর নিজেরও জানা নেই, কিন্তু প্রচুর ইরিটেশন বোধ করছে। ইয়াশের ওই সবে খেয়াল নেই, ও শপিং করাতেই ব্যস্ত। রশনি এই শপটাতে চলো তো। রশনি একটা মেয়েকে পাঞ্চ দেখাচ্ছিল, তখনই ইয়াশোকে টেনে একটা দোকানে নিয়ে যায়, আর রশনিও মেয়েটাকে ভেঙচি কেটে চলে যায়। ঘণ্টাখানেক পর ওরা শপিং করে মল থেকে বের হলো, কিন্তু সেখানে ঘটলো আর এক বিপত্তি। কারণ মলের গেট থেকে বের হয়ে ওরা যখন হাঁটছিল তখন একটা মেয়ে এসে ইচ্ছা করে ইয়াশের সাথে ধাক্কা খায়। ইয়াশ সরি বলে চলে যেতে আসতেই নেয়, কিন্তু মেয়েটা ন্যাকামি করে বলে, ইটস ওকে হ্যান্ডসাম। তারপর মেয়েটা সেখান থেকে চলে যায়। এটা দেখে ইয়াশ রশনির দিকে তাকায়, বুঝতে পারলো রশনি সাংঘাতিক লেভেলের রেগে আছে, তাই ওকে আরেকটু রাগিয়ে দেওয়ার জন্য বলল, রশনি মেয়েটা কিন্তু অনেক জোশ ছিল, তাই না? আমার মাথা ব্যথা করছে, বাসায় চলুন। বলেই রশনি চলে যাচ্ছিল, তখনই ইয়াশ গিয়ে রশনির সামনে দাঁড়ালো। কি গো সুইটহার্ট, জ্বলছো নাকি? লাইক সিরিয়াসলি শুনুন, একটা মানুষ তাকে নিয়েই জলে যাকে সে ভালোবাসে, আর সেখানে আপনাকে নিয়ে চলাটা হাস্যকর। ভুলে যাবেন না যে আপনি আমাকে তুলে এনে বিয়ে করেছেন। রশনির কথা কি কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছ? যা সত্যি তাই বলেছি। আপনি একজন চরিত্রহীন লোক ছাড়া আর কিছুই না। রশনি! ইয়াশ থাপ্পড় মারার জন্য হাত উঠিয়েছিল, কিন্তু রশনি ভয় না পেয়ে উল্টো একবার ইয়াশের হাতের দিকে তাকিয়ে তারপর ওর চোখে চোখ রেখে দাঁড়ালো। ইয়াশ হাত নামিয়ে নিল। চোখ নিচে। রশনি এখনো ওভাবেই তাকিয়ে আছে। সত্যি তোমার তারিফের প্রশংসা না করলেই নয়। ইয়াশের কথা শুনে রশনি স্মিত হাসলো, যা ইয়াশের কাছে তাচ্ছিল্য করা মনে হলো। রশনি ইয়াশের একদম কাছে গিয়ে দাঁড়ালো। রশনি ইয়াশের কিছুটা শর্ট হওয়াতে নিজের পা একটু উঁচু করে ইয়াশের ঘাড় পেঁচিয়ে ধরে দাঁড়ালো। তারপর ওর তর্জনী আঙুলের নখ দিয়ে ইয়াশের মুখের কপাল থেকে থুতনি পর্যন্ত স্লাইড করতে করতে বলল, ইয়াশ আহমেদের বউ হয়ে সাহসী না হলে চলবে নাকি? রশনি, পাবলিক প্লেসে এইসব কি করছো? ছাড়ো আমাকে। ও মা, এই
আমি কি দেখছি? সব সময় আমাকে জোর করে কাছে নিয়ে আসা ইয়াশ আহমেদ আজ নিজেই আমার থেকে ছাড়া পেতে চাইছে। বেশি করে ফেলছো কিন্তু। রশনি পরক্ষণে ইয়াশকে ধাক্কা দিয়ে সরে দাঁড়ালো। তো আপনি কম কি করেছেন? চুপচাপ গিয়ে গাড়িতে বসো। আমি আপনার সাথে যাব না। দেখো, আমাকে রাগিয়ে দিও না, ভালোভাবে বলছি, গিয়ে গাড়িতে বসো। বললাম তো আমি আপনার সাথে যাব না। ঠিক আছে, থাক তুই, আমি গেলাম। বলেই ইয়াশ গাড়ি নিয়ে সেখান থেকে চলে গেল। রশনি মনে মনে বলল, এই তো চলে গেল, কিন্তু আমি এখন কিভাবে যাব? আমার পার্সটাও তো ওই শপিং ব্যাগগুলোর সাথে গাড়িতেই রয়ে গেছে। তাহলে এখন কিভাবে যাব? ধুর, রাগের মাথায় নিজের উপর কন্ট্রোলও থাকে না। কি থেকে কি বলে ফেললাম। রশনি কিছুক্ষণ ভেবে ডিসিশন নিল, একটা কাজ করি, হাঁটা শুরু করে দিই। হেঁটে হেঁটে বাড়ি ফিরে গিনেস বুকে নিজের নাম লিখবো। ভেবেই রশনি হাঁটা শুরু করলো। বেশ কিছুটা পথ যাওয়ার পর রশনি একটা ব্রিজে এসে থামলো। তারপর ডিসাইড করলো ওখানে একটু রেস্ট নিয়ে আবার হাঁটা শুরু করবে। কিছুক্ষণ পর রশনি আবার উঠে দাঁড়ালো হাঁটার জন্য, কিন্তু একটু আগানোর পরে বুঝতে পারলো ওর পেছনে কেউ দাঁড়িয়ে আছে, তাইও থেমে গেল। তারপর পেছনে ফিরে দেখলো এখানে একজন নয় কয়েকজন দাঁড়িয়ে আছে। ওদের দেখা মাত্রই রশনি ওদের চিনে গেল। এরা ওই লোকগুলোই যারা ওই দিন অফিস থেকে ফেরার সময় রশনিকে টিজ করেছিল। কিন্তু আজ ওদেরকে দেখে আর রশনির মুখে ভয় নয়, বরং বাঁকা হাসি ফুটে উঠল। ওদের লিডারটা বলে উঠল, কি গো সুন্দরী, একা একা যাচ্ছ? সঙ্গী লাগবে নাকি? রশনি কিছু বলছে না, শুধু মাথা নিচু করে ওদের কথাগুলো শুনছিল। ছেলেটা একটা বিকট হাসি দিয়ে বলল, ওই দিন তো তোর হিরো এসে তোকে বাঁচিয়েছিল, কিন্তু আজ আমাদের হাত থেকে তোকে কে বাঁচাবে? বলেই সবাই বিশ্রীভাবে হাসতে লাগলো। রশনির এবার সত্যি সত্যি রাগ উঠে গেল। ও মাথা উঠিয়ে বলল, ওই দিন ওই লোকটা ছিল বলেই তোরা বেঁচে গিয়েছিলি, বাট আজ নো চান্স। মানে? রশনি ওর দুই হাত একসাথে করে ঘাড়ের পেছনে নিয়ে আলসেতা ভেঙে বলল, মানে ভেবেছিলাম আজ শুধু তোদের ওপর হাতটা পরিষ্কার করে নিব, কিন্তু না, তা তোদের পছন্দ হলো না। আচ্ছা যাই হোক, আমি এবার যাই। বলেই রশনি চলে যাচ্ছিল। যা দেখে ওরা হ্যাবলার মতো তাকিয়ে রইল। তখনই ওদের মধ্যে থেকে একজন সামনে এসে রশনিকে ধরতে নেয়, কিন্তু তার আগেই রশনি ঘুরে ছেলেটার হাত মুচড়ে ধরে, যার ফলে হাতটা থেকে বিকট একটা আওয়াজ হয় আর ছেলেটা চিৎকার করে ওঠে, গেল রে, আমার হাতটা ভেঙে গেল। তারপর রশনি ছেলেটাকে বুক বরাবর লাথি দিয়ে ফেলে দিল, আর ছেলেটা ওখানেই পড়ে পড়ে হাত ধরে কাঁদতে লাগলো। এটা দেখে তাদের গ্রুপের আর একটা ছেলে হুঙ্কার দিয়ে ওঠে, হেল্প, ডোন্ট শাউট। আমায় চিল্লাচিল্লি একদমই